আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের চালচিত্র প্রামাণ্য অনুষ্ঠান উপভোগ করবার জন্য। আমরা এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থাপন করে থাকি ঐতিহ্যবাহী পেশার মানুষ, পেশার শিল্পের সেকাল একাল ও তার ভবিষ্যৎ সম্ভাবনার কথা। আমরা এই পর্বে উপস্থাপন করছি নকশি পাখা। আমাদের ঐতিহ্যবাহী নকশির বিভিন্ন ধরনের কাজ আছে, তার মধ্যে নকশি কাঁথা ছাড়াও যে নকশি পাখা অন্যতম। নারায়ণগঞ্জের সোনারগাঁও অঞ্চলে এখনও নকশি পাখা তৈরি হয় এবং নারীরাই তৈরি করে থাকেন। ঐতিহ্যকে লালন করতে গিয়ে তারা মূলত তাদের জীবন এবং জীবিকা নির্বাহ করছেন। নকশি বা নকশার সাথে বয়ন শিল্পের ইতিহাস রয়েছে। পাখার সৌন্দর্য বাড়ানোর জন্য সুই ও সুতার সাহায্যে নকশা তৈরি হয়ে থাকে। লোকশিল্পের এই ধারা নকশি কাঁথার পাশাপাশি আবহমান কাল ধরে প্রবহমান। সুই সুতার কাজ তাই বলা চলে বহু পুরনো কালের। নারীরাই সাধারণত এই কাজের সাথে সম্পৃক্ত। শুধু বাংলাদেশ নয়, প্রাচীন পারস্য, গ্রিস, সিডন, ইসরায়েল, দামেস্কেও সুই সুতার সাহায্যে বয়ন শিল্পের ঐতিহ্য রয়েছে, যা ছিল উন্নত মানেরই। অবশ্য ইউরোপেও সূচি শিল্পের জনপ্রিয়তা ছিল। তাই আমরা বলতে পারি সভ্যতার শুরু থেকেই সূচি শিল্প, বয়ন শিল্পের ধারা প্রবহমান। নকশি পাখা বিভিন্ন ধরনের নকশায় সাজিয়ে তোলা হয়। নকশি পাখায় বিভিন্ন ধরনের নকশা ফুটিয়ে আকর্ষণীয় করা হয়, যেমন আয়না কোঠা পাখা, হাতি পাখা, পদ্ম পাখা, পান পাখা, সিঙারা পাখা, শঙ্খলতা পাখা, সাগরের ঢেউ পাখা, নিশান পাখা, তারা ফুল পাখা প্রভৃতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় জীবন ও লোকজীবন উভয়কে বাঙালি সংস্কৃতির ধারায় বিকশিত করেছেন। ফলে নকশি কাঁথা থেকে শুরু করে নকশি পাখায় আদর্শিক ব্যক্তিত্ব হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। পরম মমতায় বঙ্গবন্ধুর পোট্রেট আঁকেন সুই সুতার নকশায় কারিগরেরা। আবহমান বাংলার যে লোকশিল্প, এই লোকশিল্প মূলত টিকে আছে পরম্পরাগতভাবে এর পরিচর্যা এবং তার পরিবেশনের উপযোগিতার জন্যে। লোকশিল্পের উপাদান খুবই সামান্য, কিন্তু তাকে অসাধারণ করেই নির্মাণ করা হয়। আর সেই অসাধারণত্বের ভেতর থাকে বিশেষভাবে নান্দনিকতা, যে নান্দনিকতায় গ্রাম বাংলার মানুষের, সাধারণ মানুষের এবং সাধারণ নরনারীর সৃজনশীল প্রতিভা ফুটে ওঠে। কথা বলছি নকশি পাখা তৈরি করেন এমনই একজন বাসন্তী রানী সূত্রধরের সঙ্গে। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? সোনারগাঁই। আপনার বাবার নাম? গোপালচন্দ্র বর্মন। মায়ের নাম? মায়ের নাম মেঘি রানী। আপনার বিয়ে তো একই অঞ্চলে হয়েছে নাকি? হ্যাঁ, একই গ্রামে। আপনার স্বামীর নাম? রতন সূত্রধর। আপনার কয় ছেলে মেয়ে? দুইজন, এক ছেলে এক মেয়ে। তো আপনি কবে থেকে এই নকশি পাখা তৈরি করার জন্য অনুপ্রাণিত হন? আমার বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে এই কাজ ধরছি। আমার শাশুড়ি কাজ করতেন, ওনার কাছ থেকে দেখে দেখে এই কাজ শুরু করতাম। এখন তো আপনি আরো অনেক কারিগর বা শিল্পীকে কাছে নিয়েছেন। হ্যাঁ, অনেক লোক আমি কাজ করে এখন। এই কাজ দিয়ে আমার সংসার এখন বাঁচে, চলে। জি। তো আপনার বিভিন্ন ধরনের কোন কোন মেলায় যান? আমি গেছি চারুকলাতে, নীলফামারী নিয়েছিল মেলায়, তারপরে ঢাকা একটা ফ্যাশন ডিজাইনের ওখানে মেলা করছি, আর সোনারগাঁ জাদুঘরে। তো
আপনার কেমন এখন মোটামুটি সেই আগের চাইতে কি এই নকশি পাখার চাহিদা আছে? হ্যাঁ, আগের চেয়ে বেশি এই চাহিদা। এই কারা মূলত কিনে? অনেক ঢাকা শহরে যে লোক আসে তারাই নেয়, যারা যে অনেক জিনিস কিনে কেটে করে, যে হাতের জিনিস তাদের দেখলেই পছন্দ হয়, মানে অনেক মূল্যায়ন করে এই হাতের জিনিসকে। এখন মানে ঘর সাজাবার জন্যও তো নেয় ওয়ালমেট হিসাবে তৈরি করি, তারপরে হাত পাখা যেমন এই একটা নিয়ে সাজানো বড় পাখা, কেউ তার এই বড় পাখা বাতাস করতে নেয় না, সাজানোর জন্যই নেয়। এই যে একটা পাখা, এটা কত বিক্রি হতে পারে? এই পাখাটা বিক্রি করি 3,500 টাকা। আপনার সঙ্গে বা আপনার অধীনে এই এলাকার কতজন মহিলা কাজ করে? আমার সাথে মানে 27টা জন লোকে কাজ করে। আমার মেয়ে করে, আমার এই যে জাল আসছে, তারপরে মামাতো বোন, পিসা, এই ভাস্তি, তারা সবাই কাজ করে আমার লগে। তারাও তো এখান থেকে একটা সংসারের বাড়তি উপার্জন হিসেবে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বাড়তি মানে সংসার এই কাজ করে চলে। তাদের কি আপনি শিখিয়ে নিয়েছেন না ওরা নিজেরাই শিখে নিয়েছে? না, কিছু লোক আমি শিখাইছি। আপনার এখানে কি কি নকশা হয়ে থাকে? এখানে যেমন সিঙ্গারা পাখা আছে, আয়না কোডা আছে, পদ্ম পাখা আছে, নিশান কাটা আছে, বকুল ফুল আছে, তারা পাখা আছে, তারপরে সাগর ডিও পাখা আছে, আরো অনেক আছে ডিজাইন। তো আপনার মাসে কেমন বিক্রি হয়? যখন সেল হয় যে বৈশাখ মাসে, এই মাসে তো আমাদের মনে করেন 1.5 লাখ টাকার মতন ইনকাম হইতো। এই ইনকামটা তো 2 বছর ধরে আমাদের বন্ধ হয়ে গেছে করোনার জন্য। আর এছাড়া প্রতি মাসে আমি 10-15 হাজার টাকা বা 20,000ও এরকম করে মাল সেল দিই পাইকারি। বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে? হ্যাঁ হ্যাঁ, ঢাকা নিউ মার্কেটে নেয়, তো আরও বড় বড় শোরুমে নিয়ে যায় মাল, ফোন করে ইহারা অর্ডার করে। নকশি পাখার উপকরণ খুবই সহজলভ্য। সত্যি বলতে কি, লোকশিল্পের উপকরণ সহজলভ্যই হয়ে থাকে। নকশি পাখার উপকরণ হচ্ছে বাঁশের নলের বা বেতির চাক, বাঁশের কাঠি যা হাতল হিসেবে ব্যবহৃত হয়, চিকন বাঁশের নলি যার ভেতর ফাঁকা, লাল ভয়েল কাপড়, সুঁই সুতা প্রভৃতি। পাখা কিভাবে তৈরি হয় তার রয়েছে বিভিন্ন পর্যায় বা ধাপ। অসীম ধৈর্য নিয়ে স্তরগুলোর উৎস থেকে পূর্ণতার দিকে অগ্রসর হন শিল্পীরা। নকশি শিল্পে থাকে শিল্পীর সৃষ্টির উন্মাদনা, থাকে নিজস্ব মৌলিক প্রতিভা, সূক্ষ্ম কারুকাজের নিপুণ দক্ষতা। এছাড়াও বলা যায় গ্রাম বাংলার নারীদের সুপ্ত প্রতিভার প্রকাশও ঘটে এর মাধ্যমে। বাঁশের কাঠি ও বেতি তৈরির পর বেতি দিয়ে চাক বা রিং তৈরি করে নিতে হয় প্রয়োজন মতো। তারপর কাপড় দিয়ে রিং বা চাকাটিকে মোড়ানো হয়। সুতা দিয়ে নকশা তৈরির জন্য বিভিন্ন নকশার সুতা পরিমাণ মতো টানতে হয়। সুতাকে বেতি বলা হয়। পদ্ম পাতার নকশার জন্য 17 বেতি নিতে হয়। তারপর বিভিন্ন রঙের সুতা দিয়ে বিভিন্ন নকশা তৈরি করা হয়। আমাদের পৃথিবীর যে সৃজনশীল পরিবেশ পরিস্থিতি, তার মধ্যে নারীর যে অবস্থান তা কোনো অংশেই কম নয়। ঘরের গার্হস্থ্য জীবনের যেসব কাজকর্ম আছে সেসব সারার পরেও তারা তাদের নিজেদের যে প্রতিভা, সৃজনশীলতা, তাকে নানানভাবে তারা প্রকাশ করেন। সেই সৃজনশীলতায় থাকে নান্দনিকতা এবং নিত্য ব্যবহার্য বস্তু। কথা বলছি নকশি পাখা তৈরি করেন গ্রামেরই একজন নারী, তার সঙ্গে। আপনার নাম? আমার নাম রেখা বর্মন। তো আপনাদের এই অঞ্চলের নাম কি? রঘুবাঙ্গা গ্রামের নাম।
তো আপনি তো এই যে নকশি পাখা তৈরি করছেন, হ্যাঁ। তো ওই পাখা কি আগে থেকেই তৈরি জানতেন? না, আমি আগে থেকে জানতাম না। উনি আমার পিসি লাগে, যার কাছে শিখছি। তো পিসির কাছ থেকে শিখেছি আর কি। তারপর পিসির সাথে ই করি। তো আপনি এই যে কাজটা করছেন, তো উনি প্রাথমিকভাবে শিখিয়েছেন? হ্যাঁ, উনি শিখিয়েছে, আমি ওনার সাথে থেকে থেকে শিখেছি। কি কি নকশা পারেন? পদ্ম ফুল, এই ফুলটার নাম। আর সিঙ্গেরা ফুলও পারি। তা আপনি কাজগুলি কখন করেন? কাজগুলি আমি সংসারের কাজের ফাঁকে ফাঁকে যে সময় অবসর টাইম থাকে তখন করি। তো এভাবে আপনি অন্তত মাসে কত টাকা উপার্জন করতে পারেন? পারি 2-3 হাজার টাকা পারি। ছেলে মেয়ে আছে, সংসারের কাজ শেষ করে 2-3 হাজার টাকার কাজ করি। আপনার নাম? আমার নাম মনিকা রানী। তো আপনি তো এই যে নকশি পাখা তৈরি করছেন, হ্যাঁ, তো এই কবে থেকে করছেন? এগুলি আমার বিয়ার পরে এদিকে আসার পরে থেকে আমি এই কাজটা শিখছি। কার কাছ থেকে শিখছেন? আমার জালের কাছ থেকে শিখছি, আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আপনি কি কি নকশা? আমি মনে করেন নকশা, পদ্ম পাংখা, তারপর কয়েকটা ধরনের কাজ করি। পাংখার কাজ করি কম, বুঝছেন না। আমি এই যে জালট লাগাই, তারপরে মটর লাগাই, এগুলির কাজ আমি বেশি করি। তো আপনার ছেলে মেয়ে কজন? আমার 2 ছেলে। ওরা কি পড়াশোনা করে? হ্যাঁ, একটা ম্যাট্রিক পাস করে কাজ করে, আর একটা ইন্টার পরীক্ষা দিবে। আপনার নাম? নাম রেখার সূত্রধর। তো আপনি এই নকশি যে পাখা, এটা কবে থেকে তৈরি করেন? এরা আমি মোটামুটি বিয়ের আগের থেকেই আমার একটু জানা। তারপরে শাশুড়িরা কাজ করতো, জালেরা কাজ করতো। আমি আমার নিজের থেকেই আমি পাখা দেখে আমি শিখছি। আর কিছু কিছু কাজ যেমন অন্যের হাতের কাজটা দেখে আমি এটা ধরলে আমি পারছি, চেষ্টা করলে এভাবে আমি শিখছি। মানে মানে দেখতে দেখতে পাকা শিল্পী মানে অভিজ্ঞতা, হ্যাঁ, এভাবে আমি আইডিয়াতে নেই যে আমি সুতা পাখা নিয়ে বসছি, একটা পাখা দেখলে আমি তুলতে পারছি। সব কাজের ফাঁকেই এটা করি। আর এই কাজ দিয়ে, এই টাকা দিয়ে আমার মেয়েগো পিছনেও খরচ করছি, কারণ আমার লেখাপড়ার পিছনেও কিছু না কিছু আমার অবদান আছে। এইভাবে আমি দুইজন আমরা মিলেমিশে ছেলে মেয়েদের মানুষ করলাম। তোমার নাম? আমার নাম মিতুরানী বর্মন, গ্রামের বাড়ি? এই রূপবাঙ্গা। তো তুমি এই যে নকশি পাখা তৈরি করছো, এই কাজটা কার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছো? এই তো আমার বাসুল দিদির কাছে। তোমার মতন অনেকেই ওনার কাছে প্রশিক্ষণ নেয়। হ্যাঁ, তো এখন তুমি প্রতিদিন কাজ করে কত টাকা উপার্জন করতে পারো? প্রতিদিন করি না। আচ্ছা, মানে মাঝে অবসরে মধ্যে, হ্যাঁ। মাঝে মধ্যে করো। আচ্ছা, করে মোটামুটি তো উপার্জন হয়। হ্যাঁ, হয়। তো তোমার মতো যারা মানে অন্তত ছাত্রী আছে, তাই না, ওরাও তো অবসরে করতে পারে কাজটা। অবশ্যই করতে পারে। পরম্পরাগত যে শিক্ষা, এই শিক্ষাকে ধারণ করেই স্কুল ছাত্রী সেও নকশি পাখার সঙ্গে যুক্ত হচ্ছে। কথা বলছি তার সঙ্গে। তোমার নাম কি? সোমা। তো তুমি যে এই যে নকশি পাখা কাজটি করছো, শিখেছো? হ্যাঁ, কার কাছ থেকে শিখেছো? ঠাকুমার কাছ থেকে। তোমার ঠাকুরমার নাম জানো? কি নাম? বাসন্তী রানী সূত্রধর। তো এই যে কাজ করছো, তুমি তো তোমার পড়াশোনার অবসরে কাজটা করো, তাই না? তো মানে যখন লেখাপড়া থাকে না, তাই না, তখনই করো। তো এখান থেকে তোমার ঠাকুরমা কিছু পয়সা দেয় তো নাকি না? দেয়। দেয় না? আচ্ছা, তাহলে তোমার খাতা কলমের, হ্যাঁ, কিছু পয়সা এসে যায় এখান থেকে, তাই না? আপনার নাম? নিয়তি রানী সূত্রধর। তো আপনি তো এই নকশি পাখা তৈরি করেন কবে থেকে? কবে তো আমি আগে একটা গেলা করছি বিয়ার আগে, এরপর আমার শাশুড়ি করছে। কিছু কিছু ডিজাইন শাশুড়ি থেকে শিখছি দেখা দেখা। এরপরে ওই যে কিছু শিখছি টিকা।
বাসন্তী রানী হ্যাঁ, সূত্রধরের বাসন্তী রানী, আমার জাল, ছোট জাল। উনি এখন এই অঞ্চলে ওই নকশি পাখার কাজটা ধরে রেখেছেন, তাই না? হ্যাঁ, আমি অনেক বছর ধরে করি। তো উনি মোটামুটি ভাবে যদি ভালোভাবে বিভিন্ন জায়গায় নকশি পাকা দিতে পারেন তাহলে আপনাদের দিয়ে কাজটা বেশি করাতে পারেনি তো? এই তো। মানে যদি তার মানে চাহিদা কম থাকে আপনাদেরও চাহিদা কমে যায়। হ্যাঁ, তো এই বয়সেও কেমন মোটামুটি কেমন উপার্জন হয়? ওই ভালোই, 40-50 কাম করি। তো সেটা তো আপনি কাজের অবসরে মানে সংসারের অন্যান্য কাজের পরে করেন, তাই না? হ্যাঁ, সংসার কাজ শিক্ষা। সাধারণত গ্রামীণ মানুষেরাই গরমে হাত পাখা ব্যবহার করত শরীর শীতল করার জন্য। শরীর জোড়ানোর পাশাপাশি মনকেও জোড়ানো বা সৌন্দর্যের পিপাসা মেটানোর জন্য পাখা ব্যবহারকারী খুঁজে নেন নকশি পাখাকে। নকশি পাখার সৌন্দর্যের ভেতর থাকে একটি জাতির সাংস্কৃতিক ও লোক মানসিকতার ইতিহাস। আর সাংস্কৃতিক ও লোক মানসিকতার ঐতিহ্যে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করা হয়। আপনার নাম? আমার নাম অনাথ চন্দ্র বর্মন। এক সময় তো ছিল ধরেন একেবারেই হাত পাকা লাগতোই, তাই না? তালের পাখা বা বাঁশ বেতের পাখা। এখন তো বিদ্যুৎ এসেছে গ্রাম বাংলায়, তারপরেও গাছতলায় তো ধরেন অন্তত পাখা লাগেই। ভালো লাগে। তো এখনো নকশি পাখার কিরকম চাহিদা আছে বলে মনে করেন? আছে, মোটামুটি ভালোই আছে। তাই না? গ্রাম বাংলায় এখনো চলে। সেই মানে আপনারা একটু অবসরে বসে যান, ছোট বাচ্চারা বা নাতিরা তারা এসে বাতাস হ্যাঁ, করে। এরা বাতাস করে। আগের দিনের মতন গ্রাম এখন আর সেই গ্রাম নেই। গ্রামে নগরের ছোঁয়া লেগেছে, বিদ্যুৎ এসেছে, কিন্তু তারপরও কখনো কখনো তো বিদ্যুৎ চলে যায়। আর সে সময় যে প্রচণ্ড গরম, সেই গরম থেকে রক্ষার জন্যে, গা শীতল করার জন্যে পাখার প্রয়োজন হয়েই পড়ে। আর সেক্ষেত্রে নকশি পাখা হলে তো কথাই নেই। এখনও সেই বিদ্যুৎ চলে গেলে গ্রাম বাংলার মানুষ বিছানায় বসে বা পাটিতে বসে এই নকশি পাখার ব্যবহার রয়েছে। তো আপনার নাম কি? পাটুরানী বর্মন। এই গ্রামের নাম কি আপনার? রঘুবঙ্গা। তো আপনাদের তো বিদ্যুৎ আছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, বিদ্যুৎ আছে। তো বিদ্যুৎ যখন চলে যায় তখন তো অবশ্যই পাখার ব্যবহার করেন। হ্যাঁ, পাকার দরকার লাগে। সেক্ষেত্রে আপনারা নকশি পাখার ব্যবহার করেন। হ্যাঁ। এই অঞ্চলে তো নকশি পাখা তৈরিও হয়, তাই না? হ্যাঁ। কে তৈরি করেন বেশি? কে তৈরি করে বেশি? যে আপনার বাসন্তী রানী এই সূত্রধর। এবং তার সঙ্গে বোধহয় অনেক মহিলাও আছে। হ্যাঁ, অনেক মহিলা লিয়া কাজ করে। তো এই অঞ্চলে কি পাখা, বিশেষ করে নকশি পাখা কি কম মূল্যে পাওয়া যায়? না। কেমন মনে করেন একটা পাখা? এই পাখাটা কত? নকশা বুঝা দাম। নকশা যেমন সুন্দর তেমন দামও বেশি। নকশা একটু নিয়ম, পয়সা একটু কম। গ্রাম বাংলায় এখনো গাছতলায় বসে বাড়ির কোনো মেহমান জিরিয়ে নেওয়ার সময় নকশি পাখা দিয়ে বাতাস সৃষ্টি করে গা শীতল করে নেন। তো গ্রাম বাংলায় তো আসলে ওই হাত পাখা ব্যবহার করা হয় গরমের দিনে, তো ওই নকশি হাত পাখার ব্যবহার হচ্ছে। তো এই ব্যাপারে আপনি কিছু বলুন। গ্রাম বাংলার ঐতিহ্য হলো যে দেখুন তাল পাখা, তারপরে আগে যে সুপারি দিয়ে আমরা খোল দিয়ে আমরা বাতাস করতাম, তারপরে এখন নকশি, অনেক নকশি হাত পাখা এটি দিয়ে মনে করেন আমরা সবসময় গ্রামের মেয়েরা বাতাস খাই। রোদ এখন তো কারেন্ট আসছে, আগে তো কারেন্ট ছিল না, গরমের মধ্যে আমরা কারেন্ট ছিল না, আমরা এই হাত পাখা দিয়ে বাতাস করি, এই খোল দিয়া, তারপরে তাল পাখা, অনেক বিভিন্ন পাখা দিয়ে ঠান্ডার শীতল ঠান্ডার লেগে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা। এখনো তো ধরেন
সেই গাছতলায় বসে, তাই না? হ্যাঁ, গাছতলায় বসে, আবার অনেক কারেন্ট গেলে আমরা ঘরে দোলানে বসেও করতে পারি, ঘরে বসেও আমরা এই পাখার বাতাসটা খাই। গ্রাম বাংলায় বিদ্যুৎ সাময়িকভাবে বন্ধ থাকলে এখনো পরিবার পরিজনেরা হাত পাখা কিংবা নকশি পাখা দিয়ে গা শীতল করে নেন। ঐতিহ্য অনেক সময় হারিয়ে যায়, আবার ঐতিহ্য নতুন করেও সৃষ্টি হয়। আর যে ঐতিহ্য পরম্পরাগতভাবে টিকে থাকে সেই ঐতিহ্যের উত্তরাধিকার নির্মিত হয় এবং তা রূপান্তরের মধ্য দিয়ে। আমাদের যে নকশি পাখা একসময় যেভাবে নির্মিত হতো তার মধ্যেও এসেছে রূপান্তর, আর এই রূপান্তরের মধ্য দিয়েই এই শিল্পটি এখনও টিকে আছে। এবং এই যে লোকশিল্পের যে পরিধি, এই পরিধির মধ্যে আমাদের গ্রাম বাংলার নারীরা এখনও এই ঐতিহ্যকে ধরে রেখেছেন এবং ঐতিহ্যের সন্ধান দিচ্ছেন। আমরা জানি যে আমাদের এই প্রযুক্তির যুগে সময়ের বিবর্তনের সাথে সাথে অনেক ঐতিহ্যবাহী পেশাজীবী বিলুপ্ত এবং নতুন করে যে পেশার সৃষ্টি হচ্ছে সেই পেশাও আবার নতুন আঙ্গিকে এবং নান্দনিকতাকে আশ্রয় করেই বিকশিত হচ্ছে এবং দিচ্ছে শেকড়ের সন্ধান। দর্শক মণ্ডলী, আগামী পর্বের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।